কি কুক্ষণে ছাতাটা না নিয়ে বেরিয়েছিলাম। দুপা যেতে না যেতেই বৃষ্টি এলো ঝেপে, সঙ্গে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি। তো দৌড়তে শুরু করলাম। হঠাৎ একটা ভাঙা বাড়ি চোখে পড়ল। একটা ঝুল বারান্দার তলায় আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ কে যেন নিঃশব্দে সে আমার পাশে দাঁড়ালো। পাশে তাকিয়ে দেখি একটা লম্বা ঢ্যাঙা মতো লোক মুচকি হেসে বলছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ছে কেন? শুরু হচ্ছে গা ছমছমে বিভৎস ভৌতিক গল্প, ভাঙা বাড়ির তেনারা। রচনা ও চিত্রাঙ্কন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, সম্পাদনা শুভঙ্কর সিনহা ও উদয়ন মজুমদার, গল্প পাঠ অভিনয়ে স্বপন ঠাকুর। শুরু হচ্ছে ভাঙা বাড়ির তেনারা। আজ চাটুজ্জে ঠাকুরের আসরে পচার একটা অদ্ভুত প্রশ্ন। দা ঠাকুর, এই আপনি আমাদের যে গল্পগুলো বলেন, আর সবই হচ্ছে কি আমাদের গ্রামগঞ্জের ঘটনা। আচ্ছা, এই শহরে মানে আমাদের এই কাটোয়া বা কলকাতায় কি তেনারা থাকেন না? চাটুজ্জে ঠাকুর হুঁকোতে টান দিয়ে বললেন, বলি এ কেমন ধারা প্রশ্ন হইল রে পচা? সব জেনে শুধু খেপা সাহায্যিস নাকি রে? পচা মাথা চুলকে বললে, হ্যাঁ দা ঠাকুর, আমাদের এই গাঁয়ের বাইরে তো কোনোদিন যাই নাই, আর কেউ বলেও নাই। আর কোনোদিন শহরে এই তেনাদের কথা শুনিও নাই। আপনি বলেন তাই তো জানতে পারি। একটু নরম হয়ে চাটুজ্জে ঠাকুর বললেন, এই শোন তাহলে বলি তোদের আজকে। এই সেবার এই কার্তিক মাসে আমাদের এই স্বপন মাস্টার এই শিল্পী বন্ধু আছে না, ক্যাঙ্গুরির সিধু চাটুর্যে, ও এই ছিল কলকাতা থেকে স্বপন মাস্টারের সঙ্গে আমাদের এই বইচি গাঁয়ে, বুঝলি কি না? এই আমার সঙ্গে সিধু চাটুর্যের আলাপ করিয়ে দিলে স্বপন মাস্টার। এ কথা সে কথা বলার পর আমি হঠাৎ জানতে চাইলাম, আচ্ছা এই তেনাদের বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা আছে? সেদিন সিধু চাটুর্যে যে গল্পটা বলেছিল সেটাই তোদের আমি বলবো। ঘটনাটা 1987 সালের। তখন আমি আর্ট কলেজে 3rd ইয়ারের ছাত্র। পুজোর ছুটির পর সবে কলেজ খুলেছে, 1 সপ্তাহ হলো। আসানসোলের বাড়ি থেকে ছুটি কাটিয়ে এসেছি। মনটা খুব একটা ভালো নেই। রোববারটা ছুটির দিন বলে হোস্টেলের আবাসিকদের অনেকেই কলকাতায় যেসব আত্মীয় স্বজন থাকে কোনো বন্ধুর বাড়ি দুপুরে খাবার পর চলে যায়, আবার কেউ কেউ নাক ডাকিয়ে ঘুমোয়, চান টান করে বেড়াতে বেরোয়। আমার বিশেষ কোথাও যাওয়ার নেই তা নয়, আছে, কিন্তু সারা সপ্তাহ কলেজ করে আউটডোর স্কেচ করে রোববারটা একটু পড়ে পড়ে ঘুমোতেই ভালো লাগতো। আর দুপুরে ভাত খেয়ে একটা লম্বা দিবানিদ্রা দিয়ে হোস্টেল পাড়ার ওই চায়ের দোকানে আয়েস করে একবার চা খেয়ে সোজা গঙ্গার ধার ধরে হাঁটতে যেতাম। আমাদের হোস্টেলটা ছিল পাথরিয়া ঘাটার মোড়ে 20 নম্বর যদুলাল মল্লিক রোডে। মিনিট 3 হাঁটলেই গঙ্গার ধারে নিমতলা মহা শ্মশান। আমি করতাম কি, সোজা গঙ্গার ধার বরাবর হেঁটে যেতাম আহিরি টোলা বা শোভাবাজারের ভাসমান জেটিতে বসে বসে গঙ্গার হাওয়া খেতে। হোস্টেল থেকে বাইরে বেরিয়ে দেখলাম আকাশটা মেঘলা, মাঝে মাঝে এক আধবার ঝিলিক দিচ্ছে বিদ্যুতের ছটা। সন্ধে ঘনাবার আগেই স্ট্রিট ল্যাম্পগুলো জ্বলে উঠেছে। টিপ টিপ করে 2-1 ফোঁটা জল পড়লো মাথায় মুখে। অসময়ে এই নভেম্বরের প্রথম সপ্তাহে আবার বৃষ্টি কেন রে বাবা! যদিও শীতের আমেজ এখনো আসেনি কলকাতায়। কি কুক্ষণেই ছাতাটা না নিয়েই বেরিয়ে পড়েছিলাম। দুপা যেতে না যেতেই বৃষ্টিটা ঝেঁপে এলো, আর সেই সঙ্গে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি। তো দৌড়াতে শুরু করলাম। বৃষ্টির তোরে মুহূর্তের মধ্যে সবসবে হয়ে গেলাম ভিজে। কি ঠান্ডা জল! বৃষ্টি আর ঝড়ের তোরে দৌড়ানো দূরে থাক, এগোনোই যাচ্ছে না। হঠাৎ একটা ভাঙা বাড়ি চোখে পড়লো ওই চক্র রেলের লাইনের গা ঘেঁষে। সোজা ঢুকে পড়লাম বাড়িটার হাট করে খোলা দরজাটা দিয়ে।
দরজায় দেখছি একটা লম্বাটে জং ধরা কলকাতা কর্পোরেশনের বোর্ড ঝোলানো আছে, যেটার ওপর লেখা আছে বিপজ্জনক বাড়ি। বোর্ডটা 3টে পেরেক খুলে গেছে, একটাতে ঝুলছে, আর এই ঝড়ের দাপটে একটা কাঁ করে শব্দ করছে। বাড়িটার মাঝখানে একটা ফাঁকা উঠোনে স্তূপাকৃত বাড়ি ভাঙা রাবিশ। বৃষ্টি মুষল ধারায় শুরু হয়েছে, থেকে থেকে গ্রাম করে বাজ পড়ছে। ঠান্ডা বাতাসে এদিকে আমার কাঁপুনি ধরে গেছে। উঠোনের ঠিক আগেই একটা ঝুল বারান্দার তলায় আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ কে যেন নিঃশব্দে আমার পাশে এসে দাঁড়ালো। পাশে তাকিয়ে দেখি একটা লম্বা ঢ্যাঙা মতো লোক আমাকে দেখে মুচকে এসে বলছে, ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছ কেন? চলো দোতলায়, আমরা তো সবাই দোতলাতেই থাকি। বললাম না 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 না, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কোনো আলো জ্বলছে না গোটা বাড়িতে, হয়তো ঝড় বৃষ্টিতে ট্রান্সফরমার জ্বলে গেছে এই অঞ্চলে। তা বললে কি করে হবে ভাই? চল 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 ওপরে চল। কথা শুনে মনে হলো লোকটা কাটোয়া অঞ্চলের। যাক, একটা দেশের লোক পাওয়া গেছে। জিজ্ঞাসা করলাম, বাড়ি কোথায়? আগে মালিয়াহাটি। আমি বললাম, ও বুঝেছি, মেলেটি কাঁদরা। শুনে লোকটা বলল, আপনি জানেন? আপনারও কি কোথাও ওদিকে বাড়ি? আমি উত্তর দিলাম, কেউগুড়ি আমার দেশের বাড়ি। লোকটা যার পর নাই খুশি হয়ে বলল, দেখো দেখিনি এক জায়গার লোক, অথচ চলুন চলেন ওপরে চলুন। কোনো আলো জ্বলছে না গোটা বাড়িতে, হয়তো ঝড় বৃষ্টিতে ট্রান্সফরমার জ্বলে গেছে। কোন রকমে হ্যাঁচড় করে আন্দাজে ভাঙা সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠলাম ওই ভ্যাঙা লোকটার পিছু পিছু। আশ্চর্য বিষয় হচ্ছে, গোটা বাড়িটা অন্ধকার, একটা মোমবাতি পর্যন্ত জ্বলছে না কোথাও। আর সবচেয়ে অবাক করবার বিষয় হলো, লোকটা কি খুব সর্দি হয়েছে নাকি, না নাক বোঁচা, কে জানে। অন্ধকারে ছাই কিছুই দেখা যাচ্ছে না, কথাগুলো খালি খোনা খোনা, সব শব্দই ওই চন্দ্রবিন্দুর ব্যবহার। সেই সঙ্গে একটা বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে লোকটার গা থেকে, ঠিক যেন পচা কোনো প্রাণীর গন্ধ। কোন রকমে ওপরে উঠি বিদ্যুতের আলোতে এক ঝলক দেখলাম অনেকগুলো ঘর, যার সব কটা প্রায় তালাবন্ধ। একটা ঘরে আরো গোটা 3 ছায়া মূর্তি বসে আছে। তার মধ্যে একটা শিশু আছে মনে হচ্ছে। মাঝে মাঝে খোনা সুরে ঘ্যান ঘ্যান করে বলছে, খিদে লেগেছে, খিদে লেগেছে। মহিলা কণ্ঠটিও খোনা সুরে জানালো, দাঁড়া রে দিচ্ছি। বলি অন্ধকারে কি একটা খেতে দিল বাচ্চাটাকে। ফক করে একটা পচা গন্ধ বেরিয়ে এলো, আবার বিদ্যুৎ চমকালো। সেই সঙ্গে আমি আরো বেশি চমকে গেলাম। এ কি দেখছি আমি? বাচ্চাটা মন দিয়ে 2 হাতে ধরে একটা মরা বিড়াল কামড়ে কামড়ে খাচ্ছে, আর মাথা নেড়ে গুনগুন করে কান। আমি নিজেকে শক্ত করে স্থির করে রাখলাম। একটু আগে আমি ঠান্ডায় কাঁপছিলাম, এখন আমি ঘামছি। লোকটা এবার নাকি সুরে বলে উঠলো, আর মনেন না, দিকদার শুধু খাবো খাবো এই ছেলের ভাই। আগে এরকম ছিল না। এই দুর্গা পুজোর আগে নিম্নচাপের দরুন টানা ঝড় বৃষ্টি হলো মহালয়ার দিন। বলেই চুপ করে গেল লোকটা। আর একটি বছর 13-14 ছায়া মূর্তি বসেছিল। আমি তার থেকে তাকাতেই লোকটা বলে উঠল, আমার ছোট ভাই। আমি বললাম, আর আমি এদিকে বললাম, কি কি করেন আপনি, মানে কি কাজ করেন? সেটার উত্তর না দিয়ে লোকটা আরম্ভ করলো তার খোনা সুরে বৃত্তান্ত। আমাদের বাড়ি মালিয়াহাটি, ওই চিতপুর রোডের ধারে আমার একটা কাঠের ব্লক।
আর মিষ্টির ছাঁচের দোকান আছে। আমরা যেতে ছুটোর গো, আর নাম বনমালী সূত্রধর। কাজের চাপ বাড়তে দেশ থেকে আমার ভাই বনবিহারীকে নিয়ে এলাম আমার কাছে গো। 2 ভেঙে দিন রাত কাজ করতাম আর থাকতাম এখানেই আমার বউ আর ছেলেকে নিয়ে। এই বাড়িটা ছিল অগ্রদ্বীপের এক জমিদারদের গো। বংশধর কেউ ছিল না শেষ পর্যন্ত, শুধু মা ঠাকুরুন একাই থাকতেন এই বিশাল বাড়িতে। আগে ইলেকট্রিক ছিল, অনেক ঘর ভাড়াটে ছিল, সব ভাড়াটে একে একে চলে গেল গো অন্য জায়গায় বাড়ি করে বা ফ্ল্যাট কিনে। মা ঠাকুরুন আবার এক হলেন, রোজগার বন্ধ হয়ে গেল। আমি এই বাড়ির বাইরে বারান্দায় শুতাম আর একজনের দোকানে কাজ করতাম বেতন দিকে। এই দোকানদারের কেউ ছিল না, মারা যাবার আমাকে দোকানটা দিয়ে গেল। আমাকে একদিন মা ঠাকুর নেগে বললেন, বনমালী, তোর তো এখন নিজের দোকান, তা তুই বাইরে শুবি কেন? ভেতরে কত ঘর খালি পড়ে আছে। আমিও একা থাকি এই বুড়ো বয়সে, আমাকে দেখবি আর দোকান চালাবি। আমার খুব মায়া হইল মা ঠাকুরুনের উপর। এককালে কত লোকজন, বাড়ি ভর্তি চাকর বাকর, গাড়ি ঘোড়া। আজ আর কিছুই নেই গো। একদিন মা ঠাকুরুন আমাকে গল্প করেছিল, তেনার যখন বিয়ে হলো তখন অবস্থা খুব ভর্তি। একদিন মা ঠাকুরুন চলে গেলেন কাশি, আর ফিরলেন না গো। সেই থেকে গোটা বাড়িটা নিয়ে আমি ছিলাম। বাড়ি ভেঙে পড়তে লাগলো একটু একটু করে। সারাবার মুরত তো আমার নেই। ইলেকট্রিক লাইন কেটে দিয়ে একদিন বিল জমা পড়ে না, তাই কেটে দিয়ে গেল। অন্ধকারে হ্যারিকেন জেলে আমরা 4 জনই থাকতাম গো। মুখে কিছু বললাম না, শুধু কেঁপে কেঁপে বললাম, তারপর আর মনে মনে ভাবছি কি করে কেটে পড়া যায়, হোক ঝড় বৃষ্টি। আবার লোকটা শুরু করলো, তারপর আমার কি, এবার পুজোর আগে বউ ছেলের জামা কাপড় কিনলাম, ভাইয়ের আমারও জামা জুতো কিনলাম। কিন্তু কি কপালে ফের দেখো, পুজোর মুখে নিম্নচাপের দরুন এমন ঝড় বৃষ্টি হলো 5 দিন ধরে। আর ঠিক মহালয়ার দিনে আমরা যে ঘরে থাকতাম সেটা সব শুদ্ধ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আমরা সবাই চাপা পড়লাম গো। ওই দেখুন না, ওই যে উঠোনে রাবিশ দেখছেন, ওখানে এখন আমরা চাপা পড়ে আছি। 1 মাস হয়ে গেল, কেউ জানে না। কি বলছে এরা? ভাগ্যিস আমাদের দেশের ছেলে তুমি এলে, তাই তোমাকে জানাতে পারলাম গো। গো আইটাকে শুধু শুধু গল্প শোনাইছি, তখন থেকে কিছু খেতে দিতে দেবে না লাকিনি। যা বাদলা হচ্ছে, আমি তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছি। টেনে টেনে খিচুড়ি বসিয়ে দাও খানে। বউটা সঙ্গে সঙ্গে একটা মুখ ঝামটা দিয়ে বলে উঠলো, মরণ, সে কি উপায় আছে এখন আমাদের? আমরা কি এখন আগুন জ্বালাতে? আমি চমকে উঠলাম। কি বলতে গিয়ে থেমে গেল বউটা।
হ্যাঁ, দেখছি গো, দেখছি। বলে বউটা কি একটা এনে আমার সামনে রেখে দিল, ওই বড় সড়ো খুঁজে। আবার বিদ্যুতের ঝলকানি, তেরে নেমে এলো বৃষ্টি। একটা বেশ কিছুদিনের মরা কুকুর ফুলের ঢোল হয়ে গেছে, গায়ের লোমগুলো সব ঝরে গেছে, সারা শরীরে ম্যাগট কিল বিল করছে। আমি উঠে ওরা কিছু বোঝার আগেই কোন রকমে সিঁড়ি পেয়ে দ্রুত পথে নামলাম। নেমেই হাট করা খোলা দরজা দিয়ে ছোট্টে বেরিয়ে গেলাম চক্র রেলের লাইন টপকে মূল রাস্তায়। ওরা ওরা সপরিবারে নেমে এসেছে রেল লাইনের ধার পর্যন্ত। পেছন থেকে সমস্যানে নাকি সুরে সমানে বলে যাচ্ছে, খাবারটা খেয়ে গেলে না ভাই, খাবারটা খেয়ে গেলে না ভাই, খাবারটা খেয়ে গেলে না ভাই। প্রাণপণে দৌড়াতে লাগলাম। দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, এক দৌড়ে সোজা এসে থামলাম ওই নিমতলা শ্মশান সংলগ্ন ভূতনাথ মন্দিরের সামনে। ততক্ষণে রাস্তার হ্যালোজিন লাইটগুলো জ্বলে উঠেছে। দূরে কোথাও মাইকে সদ্য প্রয়াত কিশোর কুমারের একটা বাংলা গান ভেসে আসছে, তোমার বাড়ি। দিন দুয়েক পরে হঠাৎ খবরের কাগজের এক কোণে ছোট্ট একটা খবর চোখে পড়ল। গতকাল জোড়াবাগান থানার পুলিশ গঙ্গার ধারে একটি ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের ভিতর থেকে একটা 4 সদস্যের পরিবারের পচা গলা দেহ উদ্ধার করেছে। চাটুজ্জে ঠাকুরের আষাঢ়ে চাষাঢ়ে গল্পটি এখানেই শেষ হল। আগামী শনিবার আবার শুনতে পাবেন অন্য এক গল্প, অন্য এক কাহিনী। নমস্কার।